অর্ক সারার ঘুমন্ত স্যালাইন চলিত দুর্বল মুখশ্রীর দিকে তাকিয়ে বলে উঠল, না মানে আমার কেন জানি মনে হচ্ছে সারার সাথে কেমন এক আত্মিক টান আছে। অর্কের কথা শুনে শুভ্র চকিতে অর্কের দিকে তাকালো। শুভ্র অর্কের কথার অন্য মানে বের করে পড়েছে। শুভ্র অর্কের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মানে তোর আত্মার টান বলতে কি বুঝাস? ও আমার বউ, বিয়ে করা বউ। অর্ক কপাল চামড়ে আফসোস এর সুরে বলে উঠে, দোস্ত তুই পাগল। মানে আমি কখন বললাম তোর বউ আমার বউ? তুই কি সব মাইন্ডে চিন্তা করিস এইসব? শুভ্র মাথা নিচু করে নিল। আসলেই তো অর্কের কথা সে অন্য মাইন্ডে নিয়ে অন্য কিছু ভেবেছিল। নিজের ভাবনায় নিজেই লজ্জিত। শুভ্রকে মাথা নিচু করে থাকতে দেখে অর্ক আবার বলে উঠল, আরে বল না ইয়ার, সারার বাড়ি কই? শুভ্র মাথা ঠান্ডা করে বলে উঠল, ঢাকা। ও। শুভ্র অর্কের এমন নীরব কণ্ঠ শুনে ব্রু কুঁচকে বলে উঠল, হঠাৎ সারার বিষয়ে জানতে ইচ্ছা করছে কেন? অর্ক মাথা উঁচু করে সোফার সাথে হেলান দিয়ে সোফায় মাথা এলিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, জানি না দোস্ত, সারাকে প্রথম দেখেই কেমন একটা অনুভব করেছিলাম। আর আজ যখন সারা পড়ে অজ্ঞান হয়ে গেল তখন আমার মনে হলো হঠাৎ করে আমার হৃদয় কেউ টেনে ধরেছে। এটুকু বলে অর্ক থামে। শুভ্র বেশ মনোযোগ দিয়ে শুনছে অর্কের কথা। শুভ্র ব্রু নাচিয়ে বলে উঠে, তুই টান অনুভব করছিস মানে? অর্ক বুঝলো শুভ্র আবারও কথাটা অন্য মাইন্ডে নিচ্ছে, তাই অর্ক আবার বলা শুরু করে, সারা নামটা শুনে আমি থমকে গিয়েছিলাম। দোস্ত তুই জানিস আমি পুস্কির কথা মনে পড়ছিল সারা ঘুমন্ত মুখের দিকে তাকালেও আমার পুস্কির মুখ ভেসে উঠছে। অর্কের চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। শুভ্র আবারও নিজের ভাবনায় নিজে লজ্জিত হয়। শুভ্র কৌতূহল কণ্ঠে বলে, তার মানে তুই বোঝাতে চাচ্ছিস এই সারা তোর বোন? কিন্তু তোর বোন তো আগুনে পুড়ে মারা গেছিল। অর্ক মাথা উঁচু করে বাম হাতের তালুর দিকে চোখের পানি মুছে স্মিত হেসে বলে, আমি সারাকে আমার বোন ভাবি নাই, তবে ওরে দেখলেই আমার সেই ছোট্ট সারার কথা মনে পড়ে। সেই পুস্কো পুস্কো হাত। বলতে বলতে অতীতে ডুব দিল অর্ক। সিলেট শহরে কাজীতলাতে অর্কদের বাড়ি বেশ ছোট পরিবার তাদের। আফজার রহমান ও নীলুফা ইয়াসমিন এর বড় সন্তান অর্ক। অর্ক হওয়ার 6 বছর পর অর্কের বোন যারা হয় এবং অর্কের 12 বছর বয়সে অর্কের ছোট বোন হয়। যারার সাথে নাম মিলিয়ে নাম রাখা হয় সারা। যারার বোন সারা। সারা ছোট্ট থেকে একটু চঞ্চল প্রকৃতির ছিল, সেটা পরিবারের সবার আদরে আরও বেশি হয়ে ওঠে। সারা বড় হতে শুরু করে সারা দিন প্রায় অর্কের সাথে লেগে থাকতো ছোট্ট মেয়েটি। অর্ক সব কাজ ফেলে সারার পিছনে ছুটতো। খুব ভালোবাসত নিজের পিচ্চি বোনকে। যারাকে নাম ধরে ডাকলেও সারাকে পুস্কো সারা কখনোই অর্ক ডাকে নাই। অর্কের স্কুল থেকে শুভ্র শ্রাবণের সাথে বন্ধুত্ব হয়, তারপর তাদের পরিবারের সাথে আত্মীয়তা। প্রায় যাতায়াত চলতো একে অন্যের বাড়িতে। সেদিন ছিল গ্রামে বিশাল এক মেলা, আর ছোট অর্করা যাওয়ার জন্য বায়না ধরে। আব্রাহাম তালুকদারের সাথে সকলে বের হয় মেলা দেখতে। তখন সারার বয়স 3 বছর। বেশ ভালোই হাঁটতেই পারে। আব্রাহাম তালুকদার সারা পাকা বৌরি বলে ডাকত। সেদিন সারা প্রথমবার অর্কের কাছে বায়নার দোলনায় চড়বে। অর্ক সারাকে দোলনায় দোলায়। হঠাৎ সারা পানি খেতে চাওয়ায় 15 বছর বয়সী দূরত্ব অর্ক ছুটে যায় নিজের বোনের জন্য পানি কিনতে দোকানে। বাড়ির সকলে এক এক দিকে ঘুরছে, আর এই বাচ্চাদের সাইটে অর্ক, আব্রাহাম তালুকদার আর সারা ছিল ওদের বাড়ির মধ্যে। অর্ক পানির বোতল নিয়ে দোকান থেকে ফিরতেই বিকট জোরে কিছু একটা শব্দ হয়। অর্ক কিছু বুঝে ওঠার আগেই মানুষজন আগুন আগুন বলে দৌড়াতে শুরু করে। অর্ক তাকিয়ে দেখে তার বোনকে যেদিকে রেখে এসেছে সেদিক থেকেই মানুষ ছুটে আসছে। অর্ক ছুটে সেদিকে যায়।
গিয়ে দেখতে পায় তার বোন যে দোলনার বসেছিল তার পাশে আগুন লেগেছে, পুরো চত্বরটা আগুন ছড়িয়ে গেছে। অর্ক সারা বলে চিল্লিয়ে আগুনের দিকে এগিয়ে যেতে নিলে মানুষ তাকে ধরে ফেলে। অর্ক অনেক জোরাজোরি করেও ছাড়াতে পারে না। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দেয়। আগুন লাগার কারণ হিসেবে বলে পাশে থাকা জেনারেটর এর ইঞ্জিনের ত্রুটির কারণে ব্লাস্ট হয়, সাথে আগুন লাগে। প্রায় 20 জন অধিক মানুষ নিহত আগুনে পুড়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অর্ক সারাকে অনেক খুঁজে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ এর মাঝে। একটু পর আব্রাহাম তালুকদারের পড়ে যাওয়া মৃত শরীর পাওয়া যায়। মুখটাও ভালো করে চেনা যাচ্ছে না। সবার ধারণা ছিল ছোট্ট সারা পুড়ে ছাই হয়ে গেছে। দুই পরিবারের শোকের ছায়া নেমে আসে। তালুকদার বাড়ি আব্রাহাম তালুকদারকে হারিয়ে আর অর্করা সারাকে হারিয়ে। নীলুফা নিজের ছোট্ট মেয়ে হারানোর শোক নিতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। শুভ্ররা কিছুদিন পর ঢাকা চলে যায়। অর্ক তখন আরও একা হয়ে যায়। নীলুফার পাগলামি বাড়তে থাকে। এক পর্যায়ে 2 বছর পর আফজাল রহমান তাকে বিদেশে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যায়। সাথে যারা আর অর্কও যায়। পরে তারা ওখানে শিফট হয়ে যায়। অর্কের পরিবার কিছু বছর আগে ফিরে এলেও অর্ক কিছুদিন আগে ফিরেছে। অর্কের ভাবনার মাঝে শুভ্র ডেকে উঠল, এই অর্ক, কি ভাবছিস? কতক্ষণ ধরে ডাকছি তোকে। অর্ক ভরকে যায়। হঠাৎ শুভ্র কোথায় লাফ মেরে উঠে বুকে ফু দিয়ে বলে, কি বলছিস? শুভ্র অর্কের দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। অর্ক ডক ডক করে পানি খেয়ে নেয়। শুভ্র কপালে ভাঁজ ফেলে বলে উঠে, কি ভাবছিলি তুই এত? কই কিছু না তো, কি বলবি বল। নিচে নাস্তা করতে ডাকছে আম্মু, চল। সারা ঘুমাক, এখন ওরে ডিস্টার্ব না করি। অর্ক একটা ডোক গিলে শুভ্রর সাথে রুম থেকে বেরিয়ে যায়। অহনা বিছানায় টান টান হয়ে শুয়ে আছে। তার বর্তমান মাথা যন্ত্রণা করছে খুব। হঠাৎ এক বিরক্তিকর কর্কশ আওয়াজে অহনার ফোন বেজে ওঠে। অহনা ফোন হাতে নিয়ে দেখে স্ক্রিনে ভাই বলে সেভ করা নাম্বার। অহনা রিসিভ করে ফোন কানে ধরে। সাথে সাথে রিহান ওপাশ থেকে উৎফুল্ল হয়ে বলে উঠে, আপু কি করিস? অহনা শান্ত করুণ কণ্ঠে বলে, মাথা ব্যথা করে ভাই, শুয়ে আছি। তুই কি করিস? আমি বসে আছি। তুই ওষুধ খেয়েছিস? খেয়েছি। আপু শোন। অহনা কপালে বাজ ফেলল। আবার কি জিজ্ঞাসা করবে? রিহান ওপাশ থেকে বলে উঠল, তুই এতদিন পর ও বাড়িতে গিয়েছিস, কোনো ঝামেলা হয়নি? কেন বলতো? আমার মন বলছে কিছু না কিছু হয়েছে। তুই বল না কি হয়েছে কি? অহনা বলবে বলে মুখ খুলতেই দরজায় ঠকঠক আওয়াজ হয়। অহনা রিহানকে লাইনে থাকতে বলে দরজার কাছে এগিয়ে দরজার সামনে গিয়ে জোরে জোরে কয়েকটা দম নিয়ে দরজা খুলতেই অহনা চোখ বড় বড় করে বেয়ে উঠে, তুমি এখানে? গল্প 4 বছরের চুক্তির মা। ছোট করে দেখালি।